সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো গতকালকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং অনেকগুলো যে পর্যাবৃত্ত ধর্ম রয়েছে সেই ধর্মগুলো নিয়ে আমরা হালকা কিছু আলোচনা করেছিলাম। অর্থাৎ পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যে ধর্মটা, সেই ধর্মটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো গতকালকে সবগুলো ধর্ম সম্পর্কে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আশা করছি, তবে গতকালকে যে পর্যাবৃত্ত ধর্মের যে বেসিক যে আইডিয়াটা, সেই বেসিক আইডিয়াটা আমি মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যে হোমওয়ার্কটা অনেকে ট্রাই করেছে এবং অনেকে গ্রুপে পোস্ট করেছো। এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা যে ট্রাই করেছো, এই বিষয়টা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিষয় কি, যে চেষ্টা করা আর চেষ্টা না করা দুটো কিন্তু ভিন্ন বিষয়। তোমাদেরকে একটা প্রবলেম দেয়া হলো, সেই প্রবলেমটা তোমরা চেষ্টা করে যদি তোমরা না পারো, সে বিষয়টা কিন্তু একরকম দাঁড়ায়। আর তোমরা চেষ্টা না করেই বলছো, যদি বলো যে স্যার এটা আমি পারছি না বা এটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন দাঁড়ায়। তো তোমরা অনেকেই চেষ্টা করেছো এবং অনেকেই গ্রুপে পোস্ট করেছো। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা চেষ্টা করেছো। তো যারা পোস্ট করেছো তাদের আমাকে অনেকে পার্সোনালিও মেসেজ করে দিয়েছো আর কি। তো তোমাদেরকে সবাইকে আমি বলেছিলাম যে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করার দরকার নেই, বা এটা তোমরা করো না। তোমরা করবে কি, তোমরা যে হোমওয়ার্কগুলো বা যে প্রবলেমগুলো যেটাই থাক, তোমরা গ্রুপে পোস্ট করবে, যে গ্রুপটা আমি তোমাদের সবার জন্য ওপেন করে দিয়েছি। তো সেই গ্রুপটা যদি তোমরা অনেকেই না জেনে থাকো, তাহলে আমাকে বলো। আর তোমরা এই ভিডিওর নিচে স্ক্রলিং এ যে টেক্সট যাচ্ছে, লেখাগুলো যাচ্ছে, সেখানেও তোমরা ফেসবুক পেজ পাবে, ফেসবুক গ্রুপ পাবে এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাবে, এভরি ডিটেলস পাবে। সেখানে তোমরা ফেসবুক গ্রুপটাতে তোমরা পোস্ট করবে। তো সবাইকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং বাকি যে পর্যাবৃত্ত ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি অনেকেই লাইভে জয়েন করে ফেলছো, কারা কারা জয়েন করছো। মন্দিরা ব্যানার্জি, নমস্কার স্যার। ভালো আছি মন্দিরা, তুমি মনে হয় বেশ কিছুদিন জয়েন করনি। তো যাই হোক, মোহাম্মদ শফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। শুভ বিশ্বাস, প্রণাম স্যার। তানজির হুসাইন রায়হান, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, তোমাদের সবাইকে নমস্কার, সবাইকে সালাম, সবাইকে আদাব। হ্যাঁ, তো এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আজকের ক্লাসটা, তো সেই ক্লাসটা আমরা শুরু করব। আমরা বেশি সময় নেব না। তো আহ, আমি চেষ্টা করব 9টার মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য। 9টার সময় আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো 9টার মধ্যেই শেষ করে দেব। এবং তোমাদের যদি যার যার যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট করতে থাকবে। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস শুরু পূর্বে তোমরা অবশ্যই লাইভটাকে কি করবে, শেয়ার করে দেবে। এটা তোমাদের কাজ। তো চলো আমরা বোর্ডে যাই। আচ্ছা, তো তোমরা এখন আমাকে বলো যে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। যে বিষয়টা আমাকে এনশিওর করতে হবে। এনশিওর না করলে আমি কনফার্ম হতে পারবো না অ্যাকচুয়ালি যে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। আমাকে একটু এনশিওর করো যে তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে নাকি, একটু আমাকে কনফার্ম করো। অর্থাৎ তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এই বিষয়গুলো। তো হয়তোবা এমন হতে পারে যে আমি টাইটেলটা পুরোটা লিখতে পারিনি বলতে কি, আহ, মন্দিরা, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জুলকার 9, ওয়ালাইকুম সালাম জুলকার। আহ, পল পল লাবিলি পগবা, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আহ, আচ্ছা পগবা, তুমি মনে হয় আজকে নতুন জয়েন করছো। তো যাই হোক, যারা যারা নতুন জয়েন করছো তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের ক্লাসটা ভেরি ইজি, কিন্তু খুবই কিন্তু ইজি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে
সকলে একটু লক্ষ্য করো, তাহলে দেখবে যে খুব ইজি। তানজির হুসাইন রায়হান, আচ্ছা অল ওকে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি টাইটেলে হয়তোবা তোমার স্পেস সংকটের কারণে আমি পুরো টাইটেলটা লিখতে পারিনি। হ্যাঁ, তো পর্যাবৃত্ত যে ধর্মগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেই ধর্মগুলো আমি একটু উল্লেখ করি। সবগুলো ধর্ম নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে রয়েছে আমাদের গলনাঙ্ক, বিশেষ উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, যেটি নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। তারপরে রয়েছে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, যেটাকে আয়নীকরণ শক্তিও বলা হচ্ছে, আয়নীকরণ বিভবও বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সোহেল রানা সবুজ, ওয়ালাইকুম সালাম সবুজ, ভালো আছি। আচ্ছা, নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, তাই না? আচ্ছা, এখন এরপরে রয়েছে আমাদের আয়নীকরণ শক্তি, তারপরে রয়েছে ইলেকট্রন আসক্তি, যেটাকে ইলেকট্রন আসক্তি, হ্যাঁ। তারপরে রয়েছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, তারপরে রয়েছে ধাতব ধর্ম, এরপরে রয়েছে আমাদের আয়নিক ব্যাসার্ধ। অনেকগুলো আসলে পর্যাবৃত্ত ধর্ম ফিক্সড না, অনেকগুলো রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে এগুলো। আমি হয়তোবা তোমাদের এই লাইভের টাইটেলে সবগুলো শো করাতে পারিনি, কারণ সেখানে স্পেসের অভাব। তো যাই হোক, আজকে আমরা, আচ্ছা, গতকালকে তোমরা যারা যারা আমাকে হোমওয়ার্কটা দিয়েছো, গতকালকে দিয়েছো কেউ কেউ, আজকে দিয়েছো কেউ কেউ, তো তোমাদের সবাইকে আবারও বলছি যে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো বা যে কোনো প্রবলেমগুলো তোমরা আমাকে গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমাদের একটু বোঝার একটু ভুল ছিলটা এরকম যে আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে যে পর্যায় সারণীটা একটু দেখতে হবে, ভুলে গেলাম তো। পর্যায় সারণীটা একটু দেখিনি আমি, দাঁড়াও। আমার যতটুকু মনে পড়ে তোমাদেরকে আমি দিয়েছিলাম বোরন ও অক্সিজেন, আর দিয়েছিলাম ফ্লোরিন ও আয়োডিন, ফ্লোরিন ও আয়োডিন, এই 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 দুই প্রকারের মৌলগুলো নিয়ে আমি তোমাদেরকে গতকালকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। অর্থাৎ এই দুটো মৌলের মধ্যে এবং এই দুটো মৌলের মধ্যে পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তিত হবে, এই দুটো মৌলের মধ্যে এবং এই দুটো মৌলের মধ্যে। এটাকে তোমরা কিন্তু এক করে ফেলছো, অনেকেই এক করে ফেলছো। একজন কি দুজন তোমরা সঠিকভাবে উত্তরটা লিখেছ, আর অনেকেই এক করে ফেলছো, চারটা মৌলকে এক করে ফেলছো, যেটা করা যাবে না। আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে বলেছি যে বোরন আর অক্সিজেন, ফ্লোরিন এবং আয়োডিন। তো বোরন এবং অক্সিজেনের মধ্যে তোমরা অ্যান্সারটা আগে করবে, তারপরে ফ্লোরিন এবং আয়োডিনের মধ্যে অ্যান্সারটা তোমরা আগে করবে। তো এটা ভেরি সিম্পল অ্যান্সার, সেটা হচ্ছে যে বোরন এবং অক্সিজেন। তোমরা লক্ষ্য করে দেখবে যে এই মৌল দুটো কি রয়েছে, একই পর্যায়ে রয়েছে, তাই না? একই পর্যায়ে রয়েছে। তাহলে পর্যায়ের ক্ষেত্রে যে ডেফিনিশন বা যে বর্ণনাটা রয়েছে, সেই বর্ণনাটা দিয়ে আমরা বলতে পারবো কি যে পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে, তাই না? কারণ কি, সেখানে ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বাড়ে এবং তার সাথে সাথে কি হয়, প্রোটন সংখ্যাও বাড়ে। এই কারণে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বৃদ্ধি পায় এবং ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের যে দূরত্বটা সেটা কমতে থাকে। কারণ কি হয়, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তে থাকে এবং আমাদের যে স্তর রয়েছে, শক্তি স্তর, সেই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আর এই ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে এবং প্রোটন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বৃদ্ধি পায়। তো আকর্ষণটা যখন বৃদ্ধি পায় তখন কি হয়, এই আকর্ষণটা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের আকারটা বাড়ায় কমতে থাকে, অর্থাৎ বাড়ে না, বরঞ্চ কমে। কিন্তু ফ্লোরিন এবং আয়োডিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই মৌল দুটো কি রয়েছে, গ্রুপে রয়েছে, অর্থাৎ শ্রেণীতে রয়েছে। তো যদি দুটো মৌল একই গ্রুপে অবস্থান করে, সেক্ষেত্রে কি হয়, উপর থেকে নিচের দিকে গেলে, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে এই ফ্লোরিনটা রয়েছে গ্রুপের উপরে, তার মাঝখানে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে রয়েছে আমাদের আয়োডিন, তাই না? এখানে আমাদের রয়েছে ক্লোরিন, তারপরে রয়েছে আমাদের ব্রোমিন। তো আমাদের টার্গেট ছিল ফ্লোরিন এবং আয়োডিন।
তো এই মৌল দুটোর ক্ষেত্রে আমাদের কি হবে, যেহেতু এই মৌল দুটো একই গ্রুপে অবস্থিত সেহেতু উপর থেকে নিচের দিকে গেলে একটা করে নতুন নতুন শক্তি স্তর যোগ হয় এবং পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, এটি হচ্ছে ব্যাখ্যা। তো অনেকেই যারা যারা দিয়েছো, যারা যারা একটু গরমিল করে ফেলেছো, তো হ্যাঁ হ্যাঁ, মন্দিরা আসলে অ্যাকচুয়ালি অনেকে এই চারটাকে গুলিয়ে ফেলছিল। হ্যাঁ, অনেকেই চারটাকে গুলিয়ে ফেলছে, মানে চারটাকে একত্রে ভেবে উত্তর করছে। তো যাই হোক, তারা জিনিসটা বুঝতে পারেনি। তো আমি যারা বুঝতে পারোনি, যাদের প্রবলেম রয়েছে তাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করলাম। আমার মনে হয় এই প্রবলেমটা তোমাদের আর থাকবে না। তো এরপরে যদি আমরা, আচ্ছা, পারমাণবিক আকার বা পরমাণু আকার নিয়ে আর কোনো কথা হবে না। এখন আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আসি। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও আমরা খুব সহজভাবে দেখতে পাই। যদি পর্যায়ের ক্ষেত্রে আমরা আলোচনা করি যে একই পর্যায়ে মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তেমন কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না। সেরকম কোনো মানে স্পেসিফিক যে আসলে উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে বা বাম থেকে ডান দিকে গেলে যে অ্যাকচুয়ালি কমবে, এরকমটা পরিষ্কারভাবে লক্ষ্য করা যায় না। আর একই শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলগুলোতে যেহেতু নতুন নতুন শক্তি স্তর যোগ হয়, এর ফলে কি হয়, ইলেকট্রন সংখ্যা আমাদের একই থাকে। তাই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা হ্রাস পায়। দেখো, এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। আচ্ছা, কিন্তু একই গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যখন আমরা যাব, সেক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তার সাথে সাথে কি হয়, নতুন নতুন শক্তি স্তর যোগ হয় এবং এর ফলে মৌলগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা হ্রাস পায়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো এরপরের আমরা যে টপিক্সটা, সেই টপিক্সটা নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে আমাদের দেখো আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তিটা যতগুলো পর্যাবৃত্ত ধর্ম রয়েছে সেই পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট একটা পর্যাবৃত্ত ধর্ম। সেই আয়নীকরণ শক্তির ইংরেজি হচ্ছে আমাদের আয়োনাইজেশন পটেনশিয়াল। এগুলো কিন্তু মনে রাখবে, আমি তোমাদেরকে বারবার বলি আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন পটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা এটাকে আয়নীকরণ বিভবও বলা হয় থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আয়নীকরণ শক্তিটা কি? সাধারণত আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল যদি বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে এক মোল ইলেকট্রনটা কি হয়, অসীম দূরত্বে অপসারণ করার জন্য আমাদের এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, মূলত সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি, বা এটাকে অ্যাকচুয়ালি প্রথম আয়নীকরণ শক্তিও বলা হয়। তো আরেকবার আমরা আলোচনা করি, সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। এগুলো সবগুলো একই জিনিস। তো গ্যাসীয় অবস্থায়, কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে অপসারণ করার জন্য এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে প্রথম আয়নীকরণ শক্তি বলা হয়। তো এই যে প্রথম আয়নীকরণ শক্তি, সাধারণত আয়নীকরণ শক্তির মানটা মোটামুটি চারটা বিষয়ের উপর নির্ভর করে। সেটি কি কি? যে পরমাণুর আকার বা আয়নের আকার, এবং এরপরে রয়েছে আমাদের নিউক্লিয়ার চার্জ, এরপরে রয়েছে আচ্ছাদন প্রভাব, এবং এরপরে রয়েছে আমাদের অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল। এখন দেখো, আমরা এখন পর্যায় সারণীতে একই পর্যায়ের আয়নীকরণ শক্তির পরিবর্তনটা লক্ষ্য করব। একই যদি পর্যায় হয় তাহলে কি হবে, এটা পর্যায়, তাই না? একই পর্যায় হলে কি হবে, সেটা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। তো এক্ষেত্রে আয়নীকরণ শক্তির পরিবর্তনটা কিরকম হবে, সেটি হচ্ছে যে আমাদের পর্যায় সারণী একই পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে। কেন বাড়ে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়নীকরণ আয়নীকরণ পটেনশিয়াল এর মানটা পজিটিভ। আচ্ছা, এখন আহ, কেন বাড়ে? কারণ পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি হয়, পারমাণবিক সংখ্যা তো বাড়েই, এবং পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় না। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে কখন? যখন উপর থেকে নিচের দিকে যাব, তখন ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে, পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে। কিন্তু পর্যায়তে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না। যদিও বা পারমাণবিক সংখ্যাটা বাড়ে, কিন্তু নতুন কোনো শক্তি স্তর যোগ হয় না, অর্থাৎ ইলেকট্রন স্তরে কোনো পরিবর্তন হয় না। কিন্তু তুলনামূলকভাবে কার্যকর নিউক্লিয়ার আধানটা বৃদ্ধি পায়। তুলনামূলকভাবে কি বৃদ্ধি পায়? কার্যকর নিউক্লিয়ার আধান বৃদ্ধি পায়। আচ্ছা, এখন এই যে কার্যকর নিউক্লিয়ার আধানটা যখন বেশি হয়, তখন পরমাণুর নিউক্লিয়াস তার যোজ্যতা স্তরে ইলেকট্রনকে প্রবলভাবে আকর্ষণ করে, যার ফলে সেই পরমাণুর যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন সরিয়ে নিতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়। তো এই কারণে আয়নীকরণ শক্তির মানটাও বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে পর্যায় সারণীতে একই পর্যায়ে যখন বাম থেকে আমরা ডান দিকে অগ্রসর হব, তখন আয়নীকরণ শক্তির মানটা বাড়বে। তো আমার মনে হয় একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মানটা কি হবে? কমবে। এই ব্যাখ্যাটা ঠিক তার অপোজিট ব্যাখ্যা। ঠিক আছে, আমার মনে হয় যে এটা তোমাদের কাছে খুব একটা কঠিন হবে না। তারপর আমি তোমাদেরকে একটু ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করি। ওকে, আমরা পর্যায় সারণীতে একই পর্যায়ে আলোচনা করলাম, এখন পর্যায় সারণীতে একই শ্রেণীতে আমরা আলোচনা করি। একই শ্রেণীতে আলোচনাটা হচ্ছে এরকম যে পর্যায় সারণীতে একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যতই যাব ততই কি হবে? আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকবে। উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ কি? কারণটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে যতই অগ্রসর হব আমরা, ততই পারমাণবিক সংখ্যা তো বাড়বে বটেই, এবং এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটা করে নতুন নতুন শক্তি স্তর যোগ হবে, এবং এই যে নতুন নতুন শক্তি স্তরগুলো যোগ হবে, তাতে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। যেমন দেখো, এটা যদি প্রথম শক্তি স্তর হয় বা প্রথম পর্যায় হয়, তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় শক্তি স্তর তৃতীয় পর্যায়, এটা চতুর্থ শক্তি স্তর চতুর্থ পর্যায়, এটা পঞ্চম শক্তি স্তর পঞ্চম পর্যায়, এটা ষষ্ঠ শক্তি স্তর ষষ্ঠ পর্যায়, এভাবে সপ্তম শক্তি স্তর সপ্তম পর্যায়। আমাদের পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় রয়েছে, এবং এই 7টি পর্যায়ের মধ্যে সকল মৌল অবস্থান করবে, তাই না? আচ্ছা, সকল মৌলের ইলেকট্রনগুলো অবস্থান করবে। আচ্ছা, তো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই যে যখন উপর থেকে নিচের দিকে যাব, একটা করে নতুন নতুন শক্তি স্তর যোগ হবে, এবং সেক্ষেত্রে কি হবে? নিউক্লিয়াস থেকে সেই শক্তি স্তরগুলো দূরত্ব বৃদ্ধি পাবে। দূরত্ব যতই বৃদ্ধি পাবে, সেই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা তত কি হবে? কমতে থাকবে। দেখো, ভেরি সিম্পল, এই শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো থাকবে, এই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে, এই ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণটা হবে, এই সপ্তম শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে, এই শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা এর থেকে অনেক কম হবে, কারণ এটার দূরত্বটা অনেক বেশি আর এটার দূরত্বটা অনেক কম। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এই যে পারমাণবিক সংখ্যাটা যে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হচ্ছে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণটাও কমে যাচ্ছে, যেটা আমরা আলোচনা করলাম, এবং ইলেকট্রন অপসারণ কি হয়? অধিকতর সহজ হয়। ইলেকট্রনটা অপসারণটা কি হবে? অধিকতর সহজ হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তিটা কমতে থাকে। তাই আমরা অনায়াসে বলতে পারি যে একই শ্রেণী বা একই গ্রুপ বরাবর যতই উপর থেকে নিচের দিকে আমরা যাব বা অগ্রসর হব, ততই কি হবে? আয়নীকরণ শক্তিটা আমাদের হ্রাস পাবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এটা পরিষ্কার হয়ে গেছো। নেক্সট যে ইয়ে রয়েছে আমাদের, এগুলো কিন্তু বেশ কিছু এক্সাম্পল হয়, বেশ কিছু হোমওয়ার্ক হয়। তো আমিও আজকেও তোমাদেরকে ঠিক সেম একই হোমওয়ার্কগুলো দেব আলোচনা শেষে, সেগুলো তোমরা গ্রুপে পোস্ট করবে। আচ্ছা, এরপরে আসি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি, এটার নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন আসক্তিটা কি? যে অসীম দূরত্ব থেকে
ইলেকট্রনকে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমোল পরমাণুর প্রতিটি বিচ্ছিন্ন পরমাণু সর্ববহিস্থ স্তরে একমোল ইলেকট্রন সংযোগ করে একমোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে ওই মৌলের বলা হয় ইলেকট্রন আসক্তি। তো মূলত এই যে ইলেকট্রন আসক্তির যে প্রভাব, এই ইলেকট্রন আসক্তির প্রভাবগুলো যে সকল প্রভাবক দ্বারা প্রভাবিত হয় সেগুলো হচ্ছে আমাদের পরমাণুর আকার। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। পরমাণুর আকারটা কিন্তু প্রত্যেকটা পর্যাবৃত্ত ধর্মকে প্রভাবিত করে, কারণ পরমাণুর আকারটা যতই কম বা বেশি হয়, অর্থাৎ যতই ছোট বা যতই বড় হোক না হয়, তাতে সেটা কি হয়, প্রত্যেকটা ধর্মের উপর সেটার একটা ইফেক্ট হয়। আচ্ছা, মোহাম্মদ সাকিবুল্লাহ আদাব স্যার কেমন আছেন? হ্যাঁ আছি সাকিবুল্লাহ, ভালো আছি। আচ্ছা, এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে যে পর্যায় সারণীর একই পর্যায়ে, এটার ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তিটার ক্ষেত্রেও আমরা একই পর্যায়ে কি হবে, একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে অগ্রসর হব, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাবে। ঠিক আছে? ফলে নিউক্লিয়াসের, তাই আগন্তুক ইলেকট্রনের প্রতি সংশ্লিষ্ট পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণটা প্রবলভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তিটাও বৃদ্ধি পায়। আমার মনে হয় এই এক্সাম্পলটা বা এই যে ডেফিনেশনটা কেন বৃদ্ধি পায় কেন কমে, এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ধর্মের জন্য তোমরা লক্ষ্য করে দেখো যে প্রায় একই রকম। প্রায় একই রকম। আচ্ছা, মন্দিরা কি লিখছো? ই ই এ এর ম্যান মানে বুঝলাম না। মন্দিরা, তোমার কথাটা আমি বুঝতে পারিনি ভাই। ই ই এ দ্বারা প্রকাশ করা হয় এক এ। আমি আসলে অ্যাকচুয়ালি এই যে ইংরেজিতে লেখার কারণে অনেক কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তোমরা যদি তোমাদের প্রশ্নগুলো বা তোমাদের যে কমেন্টগুলো রয়েছে সেগুলো যদি বাংলায় লিখো তাহলে আমার বুঝতে কিন্তু একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা তোমরা বাংলায় লিখবে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। তো একইভাবে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তিগুলো তোমরা এভাবে ব্যাখ্যা করতে পারবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, প্রত্যেকটা পর্যাবৃত্ত ধর্ম কিন্তু যে ডেফিনিশনগুলো, যে উপর থেকে নিচে গেলে কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কি হয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় সেম। এগুলো প্রত্যেকটাই প্রায় সেম। আচ্ছা, এরপরে আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতাটা কি? তড়িৎ ঋণাত্মকতাটা আমরা একটু জানি যে কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার যে তুলনামূলক ক্ষমতা তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো মোটামুটি একটা সমযোজী যৌগের মধ্যে, যেমন দেখো এটা একটা যদি যৌগ হয়, এই যৌগটা আমাদের এ বি। তো অ্যাকচুয়ালি এ এবং বি এই দুটোর মধ্যে যার নিজের মধ্যে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি হবে, সে এই যে নিজের মধ্যে অধিক আকর্ষণ করার যে ক্ষমতা, তুলনামূলক ক্ষমতা, যদি ধরে নিলাম এ এর আকর্ষণ করার ক্ষমতাটা বেশি হয়, তাহলে কি হবে, এ বিটাকে এ সব থেকে বেশি আকর্ষণ করবে। সেক্ষেত্রে এই যে আকর্ষণ করার ক্ষমতা, এই আকর্ষণ করার ক্ষমতাটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতাটা পর্যায় সারণীর কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কি হয় এবং উপর থেকে নিচে গেলে কি হয়। এই পর্যায় সারণীর একই পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তনটা হয় এরকম যে সাধারণত কোনো পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পেতে থাকে। কোন একটা পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, পর্যায়ের ক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পেতে থাকে। আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যত যাবো আমরা, ততই এর মানটা কমতে থাকবে। আর ডেফিনেশনগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় সেম। আমি বলছি না যে 100% সেম, প্রায় সেম। তো তোমরা ডেফিনেশনগুলো আমি প্রথম 2-3টার ভালোভাবে ডিটেলস বলছি। আমার মনে হয় এখন বাকি ডেফিনেশনগুলো তোমরা
সহজেই পারবে। এভাবে আরো কিছু পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, যেমন ধরো ধাতব ধর্ম, হুম, তারপর আয়নিক ব্যাসার্ধ। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ডেফিনেশন, এই প্রত্যেকটা ডেফিনেশনগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। আমি শিওর যে সেই ডেফিনেশনগুলো তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্ক দুটো তোমরা কমপ্লিট করে গ্রুপে পোস্ট করবে। হোমওয়ার্ক দুটো একটু লিখে নাও, হোমওয়ার্ক দুটো একটু লিখে নাও সকলে। হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1, সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কম। সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ শক্তি কম, ব্যাখ্যা করো। আর 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে, 2 নম্বর হোমওয়ার্কটা 2 নম্বর হোমওয়ার্কটা আয়নীকরণ শক্তি কম। আচ্ছা, এরপরে 2 নম্বর হোমওয়ার্কটা লেখো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? আচ্ছা, এই যে হোমওয়ার্ক দুটো, এই হোমওয়ার্ক দুটো তোমরা অবশ্যই কমপ্লিট করবে এবং সেটা ফেসবুক গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে মোটামুটি আজকের যে পর্যাবৃত্ত ধর্মনের যে আলোচনাগুলো ছিল বা যেগুলো আজকে গতকালকে বাকি ছিল, সেগুলো আজকে তোমাদেরকে মোটামুটি ভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। আর এরপরও যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে, সেটা আগামীকালকের ক্লাসে আমরা আলোচনা করব। আর এখন এই মুহূর্তে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে বা প্রশ্ন করার থাকে, একটু তাড়াতাড়ি করে ফেলো। আমার 9টার সময় একটু কাজ আছে। তো তোমাদের যদি কোনো কাজ থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আর আমি তোমাদেরকে অবশ্যই বলবো এই হোমওয়ার্ক দুটো তোমরা কমপ্লিট করে গ্রুপে পোস্ট করবে। কারো কিছু বলার নাই? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। না স্যার, কোনো কোশ্চেন নাই। মোহাম্মদ রফিক, স্যার আমি 2টা করছি, অ্যান্সার দেন না। আমি দুই স্যার আমি 2টা করছি, অ্যান্সার দেন না কেন? অ্যান্সার 2টা করছো মানে 2টা কোশ্চেন করছো তুমি? তোমাদের রফিকুল, তোমার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি।
তোমাদেরকে বলছি যে তোমরা বাংলায় লিখবে, ইংরেজিতে লিখে তো না। দেখো তুমি, আচ্ছা রফিকুল মোহাম্মদ রফিকুল ইসলাম, তুমি যে কোশ্চেন দুটো করছো দেখো তো, তোমরা সবাই কি বুঝতে পারছো? দেখো তো ওর কোশ্চেন দুটো কি বোঝা যায়? ও যে কমেন্টে কোশ্চেন দুটো করছে, আমি বারবার যে তোমাদেরকে বলছি যে তোমরা বাংলায় লিখবে, তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলো বাংলায় লিখবে। তুমি ইংলিশে লিখছো, দেখো তো সকলে ওর প্রশ্নগুলো দেখো। ও যে প্রশ্নগুলো করছে কিছু বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। আমি তোমাদেরকে বারবার বলি যে তোমরা প্রশ্নগুলো, তোমাদের যে প্রশ্নগুলো তুমি থাকবে সেই প্রশ্নগুলো তোমরা বাংলায় লিখবে। বাংলায় না লেখার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রফিকুল, আজকে আর আমি সময় দিতে পারছি না তোমাদেরকে। আগামীকালকে তোমরা একটু বাংলায় যা যা প্রশ্ন করবে সকলে বাংলায় লিখো। আর তোমাদের যা যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি কালকে তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।